আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথ থেকে আমরা বিভিন্ন √2, √3, √5, √7, √11, √8, √12, √13, √15, √17, √19 এই ধরনের সংখ্যাগুলা যে অমূলদ সংখ্যা, তো এগুলো রিলেটেড আমরা কোশ্চেনগুলো সলভ করব। তো প্রথমেই আমাদের বইয়ে দেখেন উদাহরণে এরকম একটা ম্যাথ দিয়ে দেওয়া আছে যে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। √2 একটি অমূলদ সংখ্যা। তো নরমালি এই টাইপের কোন একটা সংখ্যা যে অমূলদ সংখ্যা, এইটা প্রমাণ করতে গেলে আমরা দুইটা ধাপে প্রমাণ করি। দেখেন, √2 একটি অমূলদ সংখ্যা আমাকে বলছে। তো আমি প্রথমেই বলবো যে ধরি √2 একটি মূলদ সংখ্যা। আমরা প্রথমেই ধরে নিব যে √2 এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যার প্রকারভেদ তো আমরা জানি হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা, তো ভগ্নাংশের মধ্যে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ যেটা, এইটাকে আমরা বলি হচ্ছে অমূলদ। তো তাহলে আমাদের এইখানে এইটাকে মূলদ ধরছি, তাহলে মূলদ ধরছি, তারপরে এটা পূর্ণ সংখ্যা হইতে পারে। এই জন্য আগে আমাকে √2 যে একটা পূর্ণ সংখ্যা না, এই অংশটা আগে প্রুফ করে নিব। তারপরে তাহলে √2 অবশ্যই ভগ্নাংশ। এখন ভগ্নাংশের ভিতরে যেই ভগ্নাংশগুলা সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, p/q আকারে প্রকাশ করা যায়, সেগুলো হচ্ছে মূলদ। তাইলে আমাকে দেখতে হবে যে √2টাকে p/q আকারে প্রকাশ করা যায় কিনা। সো এই হচ্ছে দুই ভাগে আমরা এই জিনিসগুলো প্রুফ করি। সো আসেন তাহলে ধরি √2 একটি মূলদ সংখ্যা। তাহলে √2 যেহেতু মূলদ ধরছি, আর মূলদের দুইটা অংশ, পূর্ণ অংশ আর হচ্ছে ভগ্নাংশ। তো তাহলে পূর্ণ অংশ পূর্ণ সংখ্যা হয় কিনা এটা আমরা আগে একটু দেখার চেষ্টা করি। তো প্রথমেই দেখেন, এখন আমরা যদি এই কাজটা করি, দেখেন √2, রুটের ভিতরে এখানে আছে হচ্ছে 2। তো 2 এর আগের পূর্ণবর্গ সংখ্যা কোনটা? তো 2 এর আগে তো আছে হচ্ছে 1, আর 1 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে এই 1 এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আসে হচ্ছে 1, আর √2 এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আসে হচ্ছে 2। দেন 2 এর পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটা? তো 2 এর পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4। দেখেন, কোন একটা সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কিনা এটা বোঝার জন্য একটা সহজ ওয়ে হচ্ছে, আপনি ধরেন 2 এর পরে পূর্ণবর্গ সংখ্যা কত, তাহলে 2 এর পরে আছে 3। তো 3 কে রুট করলে কিন্তু আপনার পূর্ণ সংখ্যা আসবে না, দশমিক সামথিং আসবে। আবার 4 কে যদি রুট করি তাহলে কিন্তু একটা পূর্ণ সংখ্যা আসবে। তাহলে যেই সংখ্যাটাকে রুট করলে অ্যান্সার পূর্ণ সংখ্যা আসে, আমরা নরমালি সেই সংখ্যাটাকেই বলি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 2 এর পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4। তো কতকে বর্গ করলে 4 হয়? 2 কে বর্গ করলে 4 হয়, তাহলে আমরা সেটা নিব। এই যে 2 কে বর্গ করলাম, তাহলে আসে হচ্ছে 4। এখন এইখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখেন, 1 কে বর্গ করলে হয় 1, √2 কে বর্গ করলে হয় 2, আর 2 কে বর্গ করলে হয় 4। অর্থাৎ দেখেন, আপনি যদি খেয়াল করে দেখি যে √2 যে বর্গর মানটা পাইলাম, সেটা কিন্তু দেখেন 1 এর বর্গ থেকে বড় আর 2 এর বর্গ থেকে ছোট। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে অবশ্যই √2 মানটা 1 থেকে বড়, 2 থেকে ছোট। দেখেন √2 যে বর্গের মানটা, মানে আমরা এই তিনটাকেই তো বর্গ করছি, তিনটাকেই বর্গ করার পর দেখা গেল √2 কে বর্গ করলে যে মানটা পাই সেটা হচ্ছে 1 এর বর্গ থেকে বড় কিন্তু 2 এর বর্গ থেকে ছোট। তার মানে বোঝা যায়
যে রুট টুটা হচ্ছে 1 থেকে বড় 2 থেকে ছোট। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে লক্ষণীয় লক্ষণীয় যে আমরা যদি খেয়াল করি এই 1 থেকে বড় হয় হচ্ছে রুট টুটা, আর 2 থেকে হচ্ছে ছোট হয়। আর 1 থেকে বড় 2 থেকে ছোট এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা কি হতে পারে? 1 এর থেকে বড় 1.35 1.69 হতে পারে, কিন্তু 1.69 এগুলো তো পূর্ণ সংখ্যা না। তো তাহলে আমরা বলতে পারি যে 1 থেকে বড় 1 থেকে বড় এবং 2 থেকে ছোট, 1 থেকে বড় এবং 2 থেকে ছোট কোনো পূর্ণ সংখ্যা হয় না, কোনো পূর্ণ সংখ্যা হতে পারে না। তাহলে রুট টু যেহেতু 1 থেকে বড় আর 2 থেকে ছোট, আর 1 থেকে বড় 2 থেকে ছোট কোনো পূর্ণ সংখ্যা হতে পারে না, তাহলে সুতরাং রুট টু একটি পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা প্রথম অংশটা প্রুফ করে ফেললাম যে ধরছি রুট টু মূলদ, তো মূলদ হইতে গেলে তো সেটা হয় পূর্ণ সংখ্যা হবে নয় ভগ্নাংশ হবে। তো প্রথম অংশটা আমরা প্রুফ করলাম যে এটা পূর্ণ সংখ্যা হইতে পারে না। তাহলে পূর্ণ সংখ্যা হয় না, তাহলে অবশ্যই সেটা ভগ্নাংশ। আর ভগ্নাংশের মধ্যে যেটাকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সেটাকেই আমরা বলি হচ্ছে মূলদ। তাহলে রুট টু যেহেতু মূলদ ধরছি, তাহলে অবশ্যই আমরা রুট টু কে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। তাহলে বলতে পারি আবার রুট টু ইকুয়াল পি বাই কিউ। এই রুট টুটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। তো এখানে পি আর কিউ যে নিলাম, পি আর কিউ আসলে কি? পি আর কিউ হচ্ছে যে কোনো সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। এটা আমি দিয়ে দিই যে যেখানে পি ও কিউ সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, যেখানে পি আর কিউ হচ্ছে সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0। পি ও কিউ, এখানে এই কথাটা একটু অতিরিক্ত দিলে ভালো হয় যে পরস্পর, যেখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। আর এই কিউ এর মানটা কখনো 0 হওয়া যাবে না, কারণ কিউ এর মান 0 হইলে শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ দিলে সেটা তো অসংজ্ঞায়িত হয়। আর সহমৌলিক সংখ্যা কাকে বলে, এই ব্যাপারটা আমরা হচ্ছে এই অধ্যায়ের একদম প্রথম পর্বে সংখ্যা নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। তো ওইখানে একটু কষ্ট করে দেখে নেবেন। তো ওইখানে ডেফিনেশন গুলা দেওয়া আছে। আমরা সহমৌলিক করছি যেই সকল সংখ্যার এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকে না, তাদেরকে আমরা বলি পরস্পরের সহমৌলিক। তো আমরা ওই সাইডটা একটু দেখে নিব কষ্ট করে। তো এখন আসেন এই উভয় পাশ যদি বর্গ করি, তাহলে যে এই পাশটাও বর্গ করলাম, এই পাশটাও বর্গ করলাম। তো সাইড নোট দিয়ে দিই যে উভয় পাশে বর্গ করে, উভয় পাশে আমরা বর্গ করে নিলাম। মানে স্কোয়ার রুট কাটা গেলে এখানে থাকবে হচ্ছে 2, আর এখানে ছিল পি স্কোয়ার ভাগ কিউ স্কোয়ার। এবার উভয় পাশে আমরা কিউ দ্বারা গুণ করি, 2q ইকুয়াল, এই পাশেও হচ্ছে আমরা কিউ দ্বারা গুণ করব, কিউ দ্বারা গুণ করলাম। সো
তাহলে তাকে হচ্ছে কিউ, একটা একটা কাটা যাবে, একটা থাকবে, দেন হচ্ছে পি স্কোয়ার ভাগ কিউ। সো এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি, √2 ইকুয়াল পি বাই কিউ, এইটা ধরে আমরা যখন ফিনিশিং এ আসলাম, এখন দেখেন এইখানে বুঝাইতেছি কি যে দুইটা কিউ, তো দুইটা কিউ এটা তো একটা পূর্ণ সংখ্যা, দুইটা কিউ, দুইটা কলম, তিনটা কলম, 10টা কলম, এটা তো একটা পূর্ণ সংখ্যা। আর পি স্কোয়ার ভাগ কিউ, এই যে ভগ্নাংশ, ভাঙা অংশ, এটা তো আর পূর্ণ সংখ্যা না। আর দুইটা পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যার ভাগফল নরমালি পূর্ণ সংখ্যা হয় না। এই যে একটা হচ্ছে বর্গ আর আরেকটা হচ্ছে এই যে নিচে আছে, তো এই টাইপের সহমৌলিক স্বাভাবিক সংখ্যার ভাগফল কখনোই পূর্ণ সংখ্যা হয় না। সো তাইলে এটা পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে অপূর্ণ সংখ্যা। তো একটা পূর্ণ সংখ্যা আর একটা অপূর্ণ সংখ্যা, এরা কি কখনো সমান হইতে পারে? এরা তো আর কখনো সমান হইতে পারে না। তো যেহেতু এই ফলাফলটা আমার হয় নাই, তার মানে এই √2 ইকুয়াল পি বাই কিউ, এই জিনিসটা ধরা আমার ঠিক হয় নাই। কারণ এটা ধরেই তো আমি ফলাফল আনছি, ফলাফলটা যেহেতু রং, তার মানে এটা ধরাই আমার ঠিক হয় নাই। তার মানে আমরা বলতে পারি যে √2 টাকে পি বাই কিউ আকারে ধরা যায় না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। আর যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তারাই হচ্ছে অমূলদ সংখ্যা। সো তাইলে আমরা এখানে বলতে পারি যে এখানে স্পষ্টত যে 2q পূর্ণ সংখ্যা, 2q এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, কিন্তু কিন্তু পি স্কোয়ার ভাগ কিউ পূর্ণ সংখ্যা নয়। পি স্কোয়ার ভাগ কিউ পূর্ণ সংখ্যা নয়। কেন এটা পূর্ণ সংখ্যা না? কারণ পি ও কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যার ভাগফল পূর্ণ সংখ্যা আসে না। সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, তাহলে যেহেতু, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এই 2q নট ইকুয়াল পি স্কোয়ার ভাগ কিউ, এটা আমরা সমান লিখতে পারি না। তো এটা যেহেতু আমরা সমান লিখতে পারি না, তাই আমরা বলতে পারি যে √2 নট ইকুয়াল, অতএব √2 নট ইকুয়াল পি বাই কিউ। তাহলে √2 নট ইকুয়াল যেহেতু পি বাই কিউ, তাহলে ডাইরেক্ট বলতে পারি যে সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা। তাহলে √2 এটা পূর্ণ সংখ্যাও না, আবার এটাকে পি বাই কিউ অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারেও প্রকাশ করা যায় না। তাইলে অবভিয়াসলি √2 একটা অমূলদ সংখ্যা। এই হচ্ছে আমার প্রমাণের ধরনটা। তো অনেক ক্ষেত্রে অনেক গাইডে বা অনেক জায়গায় দেখা যাবে যে শুধু এইটুকু হচ্ছে করে, এইটুকু করে না। তবে আমার মতে এই রুট মানে কোন একটা সংখ্যা যে অমূলদ, এটা প্রুফ করতে গেলে আপনার এই দুইটা অংশ দেওয়াই ভালো, কারণ মূলদের তো দুইটা অংশ, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, আর নাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, এরকম হবে। তো এই জন্য দুইটাই দেখায় দিলে ভালো, তাহলে একদম অ্যাকুরেট অ্যান্সার হয়। নেক্সট আমরা আরেকটা কোশ্চেন দেখব, প্রমাণ করো যে √19 একটি অমূলদ সংখ্যা। সো আসলে এটাও সেম আগের মতো করেই, যে আমরা প্রথমে ধরে নেই যে এটা একটা মূলদ সংখ্যা, ধরি √19 একটি মূলদ সংখ্যা। তো
আমরা ধরে নিলাম √19 এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা হইলে তাহলে এটা পূর্ণ সংখ্যা হতে পারে, p/q আকারে হতে পারে। তো আসেন দেখি আগে পূর্ণ সংখ্যা কিনা। তো প্রথমেই হচ্ছে খেয়াল করি, কোন দেখেন 19 এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত। তো কারো খুঁজে বের করতে কষ্ট হলে 19 এর আগে আছে হচ্ছে 18। তো 18 করলে দেখবেন ক্যালকুলেটরে দশমিক আসবে। তার আগে আছে 17, দেখবেন এর মানও দশমিক আসবে। তার আগে আছে হচ্ছে 16, 16 কে রুট করলে দেখবেন ক্যালকুলেটরে 4 আসবে। তো তাহলে 19 এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আমার 16। তো কতকে বর্গ করলে 16 হয়? আমার এই যে 4, এটাকে বর্গ করলে হইতেছে হচ্ছে 16। আচ্ছা, এরপর √19 এটাকে আমরা বর্গ করলে আসে হচ্ছে 19। দেন হচ্ছে 16 পরের পূর্ণবর্গ সংখ্যা কত? তাহলে 16, 17 কে করলে দেখবেন দশমিক মান আসবে, 18 করলেও দশমিক মান আসবে। হ্যাঁ, তারপরে সরি এগুলো তো আগে দেখাই ফেললাম, 19, 20, তারপর হচ্ছে 21, দেন হচ্ছে 22, এটাকে করলেও দেখবেন যে দশমিক মান আসবে। 23, এটাকে করলেও দেখবেন দশমিক মান আসবে। তারপর হচ্ছে 24, এটাকে করলেও দশমিক মান আসবে। তারপর হচ্ছে 25, এটাকে করলে দেখবেন যে 5 আসবে। তো তাহলে অবশ্যই 25 এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। কতকে বর্গ করলে 25 হয়? 5। আমরা নিলাম হচ্ছে এই যে 5, এই যে 5 কে বর্গ করলে হইতেছে 25। সো রুটের ভিতর যেটা থাকবে সব সময় তার আগের পূর্ণবর্গ সংখ্যা আর পরের পূর্ণবর্গ সংখ্যা নিয়ে চিন্তা করতে হয়। সো এই হচ্ছে বিষয়। তাহলে আসেন, তো এইখানে আমরা দেখতেছি যে 4 বর্গ 16 যেটা হচ্ছে 19 মানে √19 বর্গ থেকে ছোট। আবার 5 বর্গ যেটা পাইলাম সেটা হচ্ছে √19 বর্গ থেকে বড়। তার মানে আমরা বলতে পারি এই √19টা হচ্ছে আমার 4 থেকে বড়, 5 থেকে ছোট। দেখেন এইটার বর্গ করলে হয় 16, সেটা হচ্ছে এইটার বর্গ থেকে 19, মানে তিনজনেরই বর্গ করছি। বর্গ করার পর দেখা যায় যে এইটা ছোট হয়, মানে এইটার থেকে এটা বড় হয়, আবার এটা থেকে এটা ছোট হয়। মানে ব্যাপারটা দাঁড়াইলো যে √19 তাহলে 4 থেকে বড়, 5 থেকে ছোট। তিনজনেই তো সমান কাজ করলাম। তিনজনেই সমান কাজ করার পরে দেখা গেল যে এইটা আমার এটা থেকে ছোট আসছে আর এটা ওইটা থেকে বড় আসছে। তার মানে বলতে পারি যে √19 এটা হচ্ছে 16 থেকে বড় আর হচ্ছে 25 থেকে 5 থেকে ছোট। এই হচ্ছে বিষয়। তো তাইলে আসেন আমরা বলতে পারি যে লক্ষণীয় যে লক্ষণীয় যে আমরা এখানে বুঝতে পারতেছি যে এখান থেকে কি বুঝলাম যে √19 এইটা হচ্ছে আমার 4 থেকে বড় আর 5 থেকে হচ্ছে ছোট। কারণ এই তিনজনকেই সমান কাজ করার পরে দেখা গেল যে এর মানটা 4 থেকে বড় আসছে, 5 থেকে ছোট আসছে। এখন 4 থেকে বড় আর 5 থেকে ছোট এর মাঝখানে তো কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে না। তো তাহলে আমরা বলতে পারি যে 4 থেকে বড়, 4 থেকে বড় এবং 5 থেকে ছোট, 4 থেকে বড় এবং 5 থেকে ছোট কোনো পূর্ণ সংখ্যা হতে পারে না। সো তাহলে সুতরাং √19 একটি পূর্ণ সংখ্যা নয়। তাহলে এই হচ্ছে আমরা একটা অংশ প্রুফ করে ফেললাম। এবার আসি যে √19 যেহেতু মূলদ ধরছি, তাহলে √19
এইটা সমান আমরা পি বাই কিউ লিখতে পারি, যে √19 এইটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। তো পি আর কিউ জিনিসটা কি, আমরা বলবো যেখানে পি ও কিউ হচ্ছে সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0। আমরা এই জিনিসটা বুঝতেছি তো যে কোন একটা সংখ্যা মূলদ হইলে তাকে সবসময় ভাগ আকারে প্রকাশ করা যায়। তো যেমন ধরেন যে 8 একটা মূলদ সংখ্যা, তো 8টাকে আমরা দেখা গেছে এরকম ভাগ আকারে প্রকাশ করতে পারি যে 16/2। তো এখানেও আমি ওই কথাটাই বলতেছি যে √19 একটা মূলদ সংখ্যা, তাহলে এটাকেও ভাগ আকারে প্রকাশ করা যাবে। এখন ভাগ আকারে প্রকাশ করতে গেলে এখানে যেরকম 16/2 লিখছে, এখানে তো আমি নির্দিষ্ট মান জানি না, এই জন্য একটা পি আর একটাকে কিউ ধরে নিলাম। তো পি আর কিউ হচ্ছে ওই যে আপনার একটা স্বাভাবিক সংখ্যা, তো আর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। আর নিচের যে কিউ, এই মানটা কখনো 0 হওয়া যাবে না। 0 হইলে কি হবে সেটা তো বললামই, যে অসংজ্ঞায়িত আসবে। নিচের মান 0 হইলে, হর 0 হইলে সবসময় অসংজ্ঞায়িত আসে। এবার আসি উভয় পাশ যদি বর্গ করি, তাহলে √19 এটা বর্গ করলাম, একইভাবে এই পাশটাও যদি বর্গ করি, এই যে পি বাই কিউ এটাও বর্গ করলাম, তাহলে উভয় পাশে বর্গ করে এবার আসেন স্কোয়ার রুট কাটা গেলে থাকবে হচ্ছে 19। এখানে পি কে স্কোয়ার করলে হয় পি স্কোয়ার, কিউ কে স্কোয়ার করলে হয় কিউ স্কোয়ার। এবার উভয় পাশে আমরা কিউ দ্বারা গুণ করি, এই যে পি স্কোয়ার ভাগ কিউ স্কোয়ার, এখানে কিউ দ্বারা গুণ করলাম। তো এখানে আমরা উভয় পাশে কিউ দ্বারা গুণ করে সো 19 কিউ ইকুয়াল, এখানে কিউ একটা একটা কাটা গেলে নিচে একটা কিউ থাকে, সো ফাইনালি থাকলো পি স্কোয়ার ভাগ কিউ। সো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখানে সেম ওই যে আগের মতোই বলতে পারি 19 কিউ মানে 19টা কিউ, এটা একটা পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার ভাগ কিউ এই যে ভগ্নাংশ আকারে যেটা আছে, এটা কি না, পূর্ণ সংখ্যা না। কেন পূর্ণ সংখ্যা না? এখানে পি আর কিউ দুটেই সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, আর এখানে এই যে সহমৌলিক স্বাভাবিক সংখ্যা যে অবস্থায় আছে, এদের ভাগফলটা কখনোই পূর্ণ সংখ্যা হইতে পারে না। এখানে সহমৌলিক স্বাভাবিক সংখ্যা যে কোনো নেই, যেমন 8 আর 7 একটা সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, তো এদের যদি আমি নেই 19 আর 27, এদের ভাগফল যদি নেই, দেখা যাবে যে পূর্ণ সংখ্যা আসবে না, দশমিক মান আসবে। তো একটা পূর্ণ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা না দশমিক মান, এই দুইটা জিনিস তো কখনো সমান হইতে পারে না। তাহলে এই দুইটা যেহেতু সমান না, অর্থাৎ এই অ্যান্সারটা যেহেতু রং, তাহলে এই জিনিসটাই ধরা হচ্ছে রং। আর এটা যেহেতু ধরা যায় না, মানে √19টাকে পি বাই কিউ আকারে যেহেতু ধরা যায় না, তাইলে অবভিয়াসলি √19 এটা হচ্ছে আমার একটা অমূলদ সংখ্যা। তাহলে ফাইনালি আমি এইভাবে লিখে দিব যে এখানে স্পষ্টত যে রুট 19 কিউ একটি পূর্ণ সংখ্যা, কিন্তু 19 কিউ একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার ভাগ কিউ পূর্ণ সংখ্যা নয়।
পি স্কোয়ার ভাগ কিউ পূর্ণ সংখ্যা নয় কেন? কারণ পি ও কিউ পরস্পর সহমৌলিক, পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। অতএব আমরা বলতে পারি যে এই 2q, সরি এখানে 19 আছে, 19q নট ইকুয়াল পি স্কোয়ার ভাগ কিউ। তাই যেহেতু এই দুইটা সমান না, তাই বলতে পারি √19 নট ইকুয়াল পি বাই কিউ। √19 যেহেতু পি বাই কিউ আকারে ধরা যায় না, তাহলে সুতরাং বলতে পারি √19 একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, এই হচ্ছে আমার প্রমাণ। সো মোটামুটি এই টাইপের যত সংখ্যা আছে আমরা অল টাইম এইভাবে যা বললাম সেম এইভাবেই হচ্ছে সমাধান করব। তো বাকি ম্যাথগুলো সব একই রকম, এই জন্য আমি জাস্ট শুধু আপনাদেরকে আমি এটা ছবিটা দিয়ে দিই, ভিডিও আকারে তো এটা বুঝাই দিলাম, আর বাকিগুলো আমি ছবি আকারে দিয়ে দিব যেন আপনারা দেখে নিতে পারেন। তো আজকে এটুকুই, আল্লাহ হাফেজ।